ভাইয়ের সাথে একেবারে এই অনশনে যে ব্যক্তিটি ছিল তার মধ্যে রবিউল ভাই একজন। আমি রবিউল ভাইকে তারা পরিচয় দেওয়ার জন্য বিনীতভাবে জানাবো। আর পাশাপাশি সংক্ষিপ্ত আকারে যেহেতু শেষ সময় আসছে, শুরু থেকে ছিল না, আমি আপনাকে হেল্প করতেছি। আমাদের আজকের আলোচনা হলো যে আগামী দিন রোড ম্যাপ, আমরা কিভাবে আন্দোলন করব, কিভাবে ঐক্যবদ্ধ থাকবো, কিভাবে ঐক্যবদ্ধ থেকে কোন কর্মসূচি দিলে আমরা আন্দোলন সফল করতে পারি। যেহেতু আপনি আন্দোলনমুখী মানুষ এবং আন্দোলনের বিগত দিনে ছিলেন, আশা করি সামনের দিনেও থাকবেন আপনি, তাই আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বড় পত্রিকা থেকে রবিউল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা ছাড়াই কথা বললাম আর কি, কারণ সময় স্বল্প। আপনারা অনেক পরিশ্রম করছেন, অনেক বক্তব্য শুনছেন, এখন হয়তো লাস্ট পর্যায়ে কথা ভালো লাগতে পারে না। তখন খানা পিনা খাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য সবার একটা অস্থির অবস্থা। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই যে আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি আমরা 4-5 জন লোক একসঙ্গে কাজ করি, এই একজন ব্যক্তিকে স্যার কিন্তু অর্ডার করে, সে ব্যক্তি কিন্তু কোনো কাজ করে না যে তোমরা ওই কাজগুলো করো, সেই কথাটা কিন্তু শুনছে। তারপর আমরা কিন্তু কাজগুলো করি, সে ব্যক্তি আটা দিয়ে আসি, বলে ওই কাজগুলো স্যার বললো করা হয়েছে, আমরা বলি যে হ্যাঁ ভাই করা হয়েছে। ওই প্রজেক্ট তৎক্ষণিক ফোন তুলিয়ে আমাদের স্যার উপরে উদ্যোগম বসকে জানিয়ে দেয়, স্যার আমি এটা বললাম, স্যার আমি এটা বললাম, স্যার এইটা হয়ে যাবে আর কালকে ওইটা হবে। আমরা কিন্তু স্যারের কাছে জীব কাজ করলাম, আমরা পাহবা পাইলো যে ব্যক্তি বসে থাকলো, যে ব্যক্তি স্যারের সাথে মোটামুটি সংযোগ রাখলো, সেই ব্যক্তি। সেইখানে থেকে আমি বলতে চাই যে কল্যাণ পরিষদ আর ঐক্য পরিষদ, এই ঐক্য পরিষদ যেভাবে কাজগুলো করছে, ওরা খালি ছায়া থাকে দেখে এবং তারপরে সেটা কিভাবে প্রচার করা যায় এটাকে অনুসরণ করিয়ে কল্যাণ পরিষদের পথ চলা। আমি বেশি কিছু আর বলতে চাই না, আমি বলতে চাই আজকে যে কল্যাণ পরিষদ সেই শুরু থেকে যে বিভিন্ন পর্যায়ে মাঠ থেকে প্রতিটা ক্ষেত্রে সার্বক্ষণিক জনমত নির্বিশেষে প্রত্যেকের মতামত দিয়ে প্রতিটা প্রতিষ্ঠানকে সামনে রেখে প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোককে অবগত করে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে, নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে প্রতিটা সিদ্ধান্ত অবশ্যই ভালো বলে আমি মনে করি। আর এইরকম গঠনমূলক কাজগুলো কল্যাণ পরিষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, যেটা ঐক্য পরিষদের মাঝে সুবিন্যস্তভাবে আছে। এবং ঐক্য পরিষদ শুধু নিজের মেধা বুদ্ধি খাটিয়েই চলে না, তার সাথে আরো অন্যান্য কিছু শক্তিশালী কোন নির্বাহ করলে, কিভাবে কাজ করলে সামনে আমরা প্রতিবন্ধকতায় করবো না, সামনে আমরা চলতে পারবো, এই দিক নির্দেশনাগুলো আমাদের ঐক্য পরিষদের লিডারদের মাঝে আছে। তাই তারা যেভাবে দীর্ঘগতিকে হাই পর্যায়ের যে লিডারদের সাথে সম্পর্ক রাখে, সেটা অবশ্যই ঐক্য পরিষদের এটা একটা মূল লক্ষ্য ধারা। এই ধারায় পথ পিছিয়ে যাওয়া বা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমাদের একটা ঐক্য পরিষদ নিবন্ধিত প্রতিষ্ঠান, যেখানে নিবন্ধন থাকে সে প্রতিষ্ঠানে অনেক কিছু অনুসরণ করে মেনে পথ চলতে হয়। তাই সর্বশেষ আমি ঐক্য পরিষদের পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আমি অনেক কষ্ট করে ফেসবুক থেকে আমরা আসছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ভালোভাবে যাইতে পারি এবং প্রতিটা ডাকে এইভাবে যেন ঐক্য পরিষদের মাঝে আমরা থাকতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রবিউল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে একটি কথা যে আমরা রবিউল ভাই যে কথা বললো যে আমরা কাজ করি আর ওরা অনুকরণ করে সেটা প্রচার করে, সত্যিকার কথা বলতে কি আপনারা একটা বাস্তব পরীক্ষা করে দেখবেন, যেটা সত্য কথা সেটা মানুষ একবার বলে আর অত সাজায় না, আর যেটা মিথ্যা কথা একটা মিথ্যা কথা সাজায়া গোছায়া তারপরে বলতে হয়, কারণ ওটা মিথ্যা কথা এমন ভাবে বলতে হবে যেন ওটা মানে গ্রহণ করে
তো আমাদের অবস্থাগুলো হচ্ছে এরকম, ঐক্য পরিষদ কাজ করতে পছন্দ করে, সেখানে প্রচার কম করে। আর কাজ যারা করে তাদেরই ভুল হয়, আর কাজ যারা করে তারা প্রচার করার সময় পায় না, প্রচার করার সময় তারাই পায়। কারণ যেমন উদাহরণ হলো যে আমি কথা বলতেছি, আমি কিন্তু প্রচার করতে পারতেছি না, যারা বসে আছে তারা প্রচার করতে পারতেছে। উদাহরণ হলো এরকমই। আর আমি এখানে কথা বলতেছি, আমার কথারই ভুল হবে, যাই চেয়ারে বসে আছে তার কথা কোনো ভুল নাই। কারণ কি, ও কথাই বলেনি। আমরা তালা লাগাই আর মারধর করি আর যেটাই করি, করছি কিছু, এই জন্যই ভুল হয়েছে। আর আপনারা কাজ করেনই না, আপনাদের ভুল হবেও না। আর আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই, সফলতা হওয়ারও সম্ভাবনা আপনাদের নাই। জেলে যারাই যায় তারাই নেতা হয়, মার যারাই পায় তারাই সফলতা পায়। এটা মাথায় রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি। এ পর্যায়ে আসলে অনেক বক্তব্য শুনলাম, অনেক কথা শুনলাম আপনাদের। এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদের হৃদয়ের স্পন্দন, শ্রমিক নেতা, যিনি নিজের যোগ্যতা দিয়ে অনেক দূর নিজেকে এগিয়ে নিয়ে আসছে এবং ঐক্য পরিষদকে গোটা বাংলাদেশের কাছে পরিচয় করে দিচ্ছে। পর্যায়ক্রমে তার মেধার পরিচয় দিয়েছে যে তিনি আসলেই আউটসোর্সিং এর কাজ করতেছে, সমালোচনার ঊর্ধ্বে গিয়ে সে কাজ করতেছে। আমি সেই নেতার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ। দুনিয়ার মজলুম, দুনিয়ার মজলুম, এক ভাও লড়াই করো, দুনিয়ার মজলুম, রাজপথে বিরত করো, দুনিয়ার লড়াই করতে হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অতি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। উক্ত সভায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা যারা সশরীরে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি সিলেট বিভাগ থেকে যারা এসেছেন তাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী, এই দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের প্রত্যেককে। অনেকে হতাশামূলক বক্তব্য দিয়েছেন, আমি খুব বেশি হতাশ না। কারণ অতীত ইতিহাস থেকে আমরা যারা দেখতে পাই, যেহেতু শ্রমিক আন্দোলন আমি করছি, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, বিগত দিনে শ্রমিক আন্দোলন যে ধারায় চলেছে সেই ধারাগুলোকে আমরা বিশেষ করে আমি চেষ্টা করি সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমাদের শ্রমিক আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছিল, শ্রমিকের কোন কোন ধারায় আন্দোলন হয়, কখন কি অবস্থায় হলে সেখান থেকে কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, এই বিষয়গুলো আমি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করি বারবার। কমপক্ষে হলেও প্রত্যেকটা দিন আমি 1 ঘন্টার সময় এই কাজে ব্যয় করি, আমি চেষ্টা করি। কারণ এখন অনলাইনের যুগ, আমরা ইউটিউবে সার্চ দিলেই সেই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি। তো যাই হোক, অনেকেই বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, অনেকেই দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, অনেকে আবার প্রশ্নবোধক কিছু আলোচনা করেছেন। আমি প্রথমেই আলোচনার শুরুতে প্রশ্নবোধক যে চিহ্নগুলো আছে, সেই প্রশ্নবোধক চিহ্নগুলোকে আমি শেষ করতে চাই। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমরা আসলে দুটো সংগঠন, সেই দুটো সংগঠন একত্রিত হয়ে যদি আন্দোলন করি তাহলে আপনাদের জন্য আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আমাদের এই আন্দোলন সংগ্রাম 2020 সাল থেকে যখন শুরু হয় তখন থেকেই কিন্তু প্রত্যেকটি সংগঠন
একই ধারায় চলে বিষয়টা এরকম না। যখনই সংগঠন ঘুমাইছে, যখনই সংগঠন ডিপে চলে গেছে, তখনই আমরা কয়েকজন মানুষ আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আমাদের আলোচনার মাধ্যমে সংগঠনকে উজ্জীবিত করার জন্য। আমি যদি ভুল না করে থাকি, এখানে যারা তখনকার কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সেই সময় যখন সংগঠন ঘুমিয়ে যাওয়া শুরু করেছিল, তখন কি আমার অবদান ছিল না? আমি কি চেষ্টা করিনি সংগঠনকে জাগাতে? আমি কি সভাপতি নেতৃত্বকে সৃষ্টি করার চেষ্টা করিনি? আমি তাদেরকে সমালোচনা করিনি? কেন করেছি? আমাদের সমষ্টিগত স্বার্থে করেছি। কারণ আমার মনে হয়েছে যে সংগঠন যদি ঘুমিয়ে যায়, এই মানুষগুলোর দাবি দেওয়া হবে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। পক্ষান্তরে দেখেন, যখন নতুন একটি দেশের দিশা আমরা পেলাম, আমরা যখন আমাদের স্বপ্নটাকে নতুন করে দেখতে শুরু করলাম, আমরা এই 17 আগস্ট যে আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা প্রথম শাহবাগ চত্বরে অবস্থান করলাম, সেই আন্দোলন সংগ্রামের আগ পর্যন্ত বা সেই আন্দোলন সংগ্রাম পর্যন্ত এখানে যারা আছেন, যারা পরবর্তীতে এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছেন, আপনারা বলেন তো আপনার সবচেয়ে কোন মানুষটিকে বেশি দেখেছেন? আমি কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার জন্য বলি নাই, আমি এটা বলার জন্য বলছি, এটা বোঝানোর জন্য বলছি যে আমি সবসময় চেষ্টা করি যে আন্দোলন সংগ্রাম যেন ঝিমিয়ে না যায়, সংগঠন যেন ঝিমিয়ে না যায়। আমি গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি, আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, আমি ভয় ভূমিকা করার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, আমি সকল মানুষের দাবিটা আদায় করার জন্য আমি সচেষ্ট থাকার চেষ্টা করি সবসময়। এইটা করতে গিয়ে যদি আপনারা নেতারা মনে করেন আমি আমাদের চেয়ার নিয়ে টানাটানি করতেছি, হ্যাঁ আমি আপনাদের চেয়ার নিয়ে টানাটানি করবো, কারণ আপনি ওই চেয়ার থেকে যদি এই সাধারণ কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য, ভূমিকা পালন করার জন্য ব্যর্থ হয়ে থাকেন, আমি আপনার চেয়ারের সমালোচনা করবো। আপনি যদি এই সাধারণ কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য যোগ্য নেতৃত্ব দিতে আপনি যদি অনীহা প্রকাশ করেন, আপনি যদি সেই জায়গা থেকে আপনার অযোগ্যতার প্রমাণ দেয়, আমি আপনাকে সমালোচনা করবো, কারণ আপনার নেতৃত্বের উপর ডিপেন্ড করতে সারা বাংলাদেশের 6 থেকে 7 লক্ষ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের জীবনের জীবিকা। শুধু তাই না, এদের পিছনে তাদের পরিবার জড়িত। তাহলে আমি আপনাকে নিয়ে সমালোচনা কেন করব? 17 আগস্ট সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, প্রতিশ্রুতি ভঙ্গ হলো। পক্ষান্তরে আমরা 19 অক্টোবর আবার আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করলাম। সেই আন্দোলন কর্মসূচি থেকে আমরা আবারও প্রতিশ্রুতি পেলাম, কিন্তু তারপর থেকে আমরা দেখলাম না আমাদের সংগঠনের একটি কয়েকজন লোক আমাদের আন্দোলনের মূল স্রোত থেকে তারা সরে গিয়ে সরকারের গোয়েন্দা সংস্থা, যারা সবসময় কি তাদের দায়িত্ব কি, সরকারের গোয়েন্দা সংস্থার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মধ্যে বা প্রত্যেকটি দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা। তাদের কাজ হচ্ছে যে কোনো ভাইরাস যেন সংগঠিত না হয়, কোনো বিশৃঙ্খলা যেন সংগঠিত না হয়, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, কোনো গ্যাদারিং যেন সৃষ্টি না হয়, বৃহৎ আন্দোলন কর্মসূচি নিয়ে যেন কেউ রাজপথে দাঁড়াতে না পারে, এগুলোকে প্রতিহত করার দায়িত্ব এবং সেগুলোর তথ্য উপস্থাপন করার দায়িত্ব বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। তারা কি ভূমিকা পালন করে? তারা মনে করে যে যখন একটি সংগঠন সুসংগঠিত থাকে, সেই সংগঠনের দাবি আদায়ের সবচেয়ে সম্ভাবনা বেশি থাকে। তাদের প্রথম কাজ আমাদের মধ্যে এই একতাবদ্ধতাকে নষ্ট করা, আমাদেরকে ডিভাইডেশন করে দেওয়া। তারা আজকে সফল, তারা ডিভাইডেশন করে দিচ্ছে। আপনাদের মনে থাকার কথা, 19 অক্টোবরের পরে যখন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদের কিছু নেতাদেরকে বলা হয়েছিল আপনাদের আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন নাই, আমরা আপনাদের জন্য কাজ করছি, সরকারের উচ্চ পর্যায়ের সাথে আমাদের আলোচনা চলছে, আপনাদের দাবি আদায় হয়ে যাবে। আমরা ঐক্য পরিষদের কয়েকজন নেতা তার তীব্র বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম গোয়েন্দা সংস্থা কখনো একটা আন্দোলন সংগ্রামের স্পিরিটকে সমুন্নত রেখে সেই আন্দোলন সংগ্রামের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করতে পারে না। তারা কি পারে? তারা আমাদের যে দাবি, সেই দাবিকে আমাদের যৌক্তিকতা দিয়ে সরকারের কাছে উপস্থাপন করতে পারে। এই মুহূর্তে যদি আমরা আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরে থাকি, তাহলে কিন্তু আন্দোলনের স্পিড নষ্ট হয়ে যাবে, সরকার আমাদের বিষয়গুলো আমলে নেবে না। আমরা বলেছিলাম আমরা সরকারের কাছে ন্যায্য দাবিতে আমরা যৌক্তিক আলোচনা করব। পক্ষান্তরে গোয়েন্দা সংস্থা কাজ করতে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু
শ্রমিক আন্দোলনের শ্রমিক দাবি আদায়ের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে শ্রমিক আন্দোলন করে মাঠ থেকে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন মানে জোরদার হবে, দাবি আদায়ের সম্ভাবনা তত কাছাকাছি পৌঁছে যাবে। আমরা বলেছিলাম আমরা সরকারের হাতে আলোচনা করতে রাজি আছি। আমরা গোয়েন্দা সংস্থার কাজকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কিন্তু আন্দোলন বন্ধ করবেন এই নীতিতে এই আহ্বান কর্মচারী ঐক্য পরিষদ কোনোভাবে বিশ্বাস করে না। ঐক্য পরিষদ মনে করে আন্দোলন সংগ্রাম মাঠে রাখতে হবে, তাহলে সরকার ভেবে নিবে যে তাদের আন্দোলন সংগ্রাম সেদিনই বন্ধ হবে যেদিন তাদের দাবি আদায় হবে। যদি আপনি আন্দোলন মাঝপথে থামিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের দাবি নিয়ে গোয়েন্দা সংস্থার কাজ করা বন্ধ করে দেবে, প্রশাসনের কাজ করা বন্ধ করে দেবে, সরকারও সেগুলো বলে দেবে। আমরা আমাদের যৌক্তিক প্রক্রিয়ায়, সাংগঠনিক প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলন সংগ্রাম সচল রাখবো। আমরা যদি আন্দোলন সংগ্রাম সচল রাখি, গোয়েন্দা সংস্থার কাজ সহজ হয়ে যাবে, কারণ তারা মনে করবে যে না তাদের আন্দোলন সংগ্রাম যৌক্তিক, তারা যৌক্তিক ভাবে রাজপথে আছে। সরকারের কাছে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো আমাদের এই যৌক্তিক দাবিগুলো যৌক্তিক কথা উপলব্ধি করে যৌক্তিক ভাবে সরকারের কাছে উপস্থাপন করবে। আমরা বারবার এই বিষয়গুলো তাদের কাছে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের বিষয়গুলো ভালোভাবে নেয় নাই। তারা আমাদেরকে উপরন্ত কি বলেছে, আজকের পর থেকে বাংলাদেশে কোথাও আন্দোলন করার প্রয়োজন নাই। কি মনে আছে আপনাদের? কোথাও আন্দোলন করার প্রয়োজন নাই। যদি আমরা আন্দোলন করিও, যদি আন্দোলন করার কারণে এই দাবি আদায় না হয়, এই দায়িত্ব নাকি আমাদেরকে নিতে হবে। আমরা কেউ আন্দোলন করতে পারি নাই সেদিনকার পর থেকে আমাদের কাউকে 10 জন মানুষকে একত্রিত হতে দেওয়া হয় নাই। কারা দেয় নাই? আজকে তারা কল্যাণ করে যে নেতৃত্বে আছে তারা। আমি কোনোদিন সমালোচনা করি নাই, আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের খামখেয়ালি বানানোর জন্য আজকে 6 থেকে 7 লক্ষ পরিবার আজকে তারা এই দুর্দিন, দুর্দশা এবং চাকরি হারানোর মতো সংখ্যা তাদের কাছে সৃষ্টি হয়েছে। সেদিন যদি আপনারা দূরদর্শিতার পরিচয় দিতেন, যদি ভুল সিদ্ধান্ত না নিতেন, যদি আমাদের আন্দোলনের স্পিডকে নষ্ট না করতেন, তাহলে আজকে এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। আমি কোনোদিনই সমালোচনা করি নাই, আজকে আমি সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আপনারা প্রশ্ন করেছেন, অনেক প্রতিষ্ঠান আমাদের সাথে সম্পৃক্ত ছিল। রাজপথে থেকে আপনার আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে আপনারা ছিলেন। যেরকম ছিলেন আমাদের বাপের শাকিল ভাই। শাকিল ভাইয়ের পিছনে যে মানুষটি দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত সাউন্ড গ্রেনেড চলছে, জল কামান চলছে, একনিষ্ঠভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে নেতৃত্ব দিয়েছেন আমাদের আলিফ ভাই, গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মরত। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এরকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের আরো বেশি প্রয়োজন। আমি আপনাদের মাঝে যারা এখানে আছেন, আমি প্রত্যাশা করি আপনারা হয়তো অতীতে আন্দোলন সংগ্রামের দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন না, আপনাদের সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের কম অভিজ্ঞতা থাকতে পারে। আজকের পর থেকে আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা এক একজন শাকিল হয়ে যাবেন, এক একজন আলিফ ভাই হয়ে যাবেন, এক একজন ইকবাল বাবু হয়ে যাবেন, এক একজন আবু বকর হয়ে যাবেন। যদি আজকে আমরা এখান থেকে কমিটমেন্ট করতে পারি, এক একজন শাকিল হবো, এক একজন আলিফ হবো, আমি বলতে পারি যে 10,000, 20,000, 50 জনের মানুষ আমার পরে, সেগুলোর প্রয়োজন আছে পরে। আপাতত আন্দোলন করার জন্য এখানে যারা আছি এই মানুষগুলো কমিটমেন্ট বেশি প্রয়োজন। এখানে আমরা জানি যারা আছি তারা যদি কমিটমেন্ট করতে পারি যে আমরা আন্দোলন সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনের স্পিডকে নষ্ট করব না, আমরা কেন্দ্রীয় কমিটির সকল পরামর্শ, সকল সিদ্ধান্ত আমরা মেনে নিব, সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করব। তাহলে আমি প্রত্যাশা করি আজকে আমরা এখানে 70-80 জন যারা আছি তারাই বাংলাদেশের এই সিস্টেম, এই যে দাসপ্রথা, এই দাসপ্রথার কবর দেওয়ার জন্য আমাদের কমিটমেন্টই যথেষ্ট। আমি একটু সময় নিচ্ছি, আমার বক্তব্যের পরে আমরা লাঞ্চ ব্রেক দিব, এরপর আমাদের আরেকটি কার্যক্রম। তার আগে বরিশাল বিভাগ থেকে কারা আসেন তারা তো মেহরবানি করেন। আমার বক্তব্যের মধ্যে আমি ইনস্ট্রাকশন সহ দিয়ে দিচ্ছি। বরিশাল বিভাগ অতীতের আন্দোলনের সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এখানে আমাদের সবুজ ভাই আছেন, পানিমান বোর্ডে কর্মরত, এবং আমাদের জাভেদ আছেন, আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত ভালো ছেলে কর্মর, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি বরিশাল বিভাগে আরেকজন আছেন আমাদের উত্তরপ্রদেশের দাদা, একটু দাঁড়ান, সাংগঠনিক সম্পাদক। আমি আপনাদের তিনজনকে দায়িত্ব দিচ্ছি আগামী 5 দিনের মধ্যে বরিশাল বিভাগে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যারা সমস্যায় আছে, সমস্যায় নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে নিয়ে আপনারা বরিশাল বিভাগে একটি
কর্মী সভা করবেন। সেখানে আমরা বরিশাল বিভাগের প্রত্যেক প্রতিষ্ঠানে কমিটমেন্ট নেবেন যে আমাদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে কি থাকবে না। আমি আজকের এই মতবাদী সভা থেকে বরিশাল বিভাগের দায়িত্ব আমাদের সবুজ মল্লিক ভাই, আমাদের উত্তম দাদা এবং আমাদের জাভেদ ভাই, আপনাদের তিনজনকে আমরা দিলাম। আপনাদের নিজ দায়িত্বে বরিশাল বিভাগের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিয়ে আপনারা মতবিনিময় সভা করবেন। আমাদের পরিষ্কার বার্তা আমি আমার বক্তব্যের মধ্যে দিতে চাই, আপনাদের ডাকে বরিশাল বিভাগ থেকে যে প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করবে না, আমি ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই, ঐক্য পরিষদের সাথে যারা আছে ঐক্য পরিষদ তাদের সাথে কাজ করবে, ঐক্য পরিষদের সাথে থাকবে না, ঐক্য পরিষদ তাদের জন্য কাজ করবে না। অতএব শেষবারের মতো আমরা পুরো দেশটাকে ঐক্য পরিষদের একটা পরিবারের অংশ করতে চাই এবং আমরা একটা পরিবার হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই। সেই জায়গা থেকে বরিশাল বিভাগের দায়িত্ব আপনাদেরকে দিলাম। আগামী 5 দিনের মধ্যে আপনারা করবেন, কি করতে পারবেন তো? ধন্যবাদ। একটু বসেন। সিলেট বিভাগ থেকে কারা আছেন একটু মেহরবানি করে দাঁড়াবেন। আমরা সিলেট বিভাগে প্রোগ্রাম করে এসেছি। ওনাদের আতিথেয়তা, ওনাদের সাংগঠনিক দক্ষতা আমাদের আহত কর্মচারী অত্যন্ত সম্মানিত করেছে, আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা প্রত্যাশা করি সিলেট বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। আমরা প্রত্যাশা করি সিলেট বিভাগে যতগুলো প্রতিষ্ঠান আছে একদম আপনার সিলেট বিভাগের লাস্ট জেলা থার্ড জেলা বুঝি না, আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগামী 5 দিনের মধ্যে আপনাদের নেতৃত্বে আমরা সিলেটে একটি মতবিনিময় সভা দেখতে চাই। আজকে এই মতবিনিময় সভা থেকে আপনাদেরকে সাংগঠনিক দায়িত্ব আমরা অর্পণ করে দিলাম। আমাদের যদি কেন্দ্রীয় কমিটির হেল্প লাগে আমাদের পূর্বের পাশে আছি, আপনারা আপনাদের জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করবেন। এবং আজকে আমার কথাগুলো লাইভে যাচ্ছে, সিলেট বিভাগের যে ভাইয়েরা যে প্রতিষ্ঠান থেকে আমার বক্তব্যগুলো শুনলেন, আমার কথাগুলো শুনছেন, আজকে আমাদের সিলেট বিভাগের কমিটির সম্মানিত সভাপতি আছেন আমাদের হাসান ভাই, আরো যারা আছেন বিভিন্ন নেতারা আজকে এখানে এসেছেন। আপনারা আমার কথাগুলো শুনছেন, তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে আপনারা আমাদের এই সিলেট বিভাগীয় কমিটির সাথে যোগাযোগ করবেন এবং ওনারা যেদিন আপনাদেরকে ডাকে আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। আপনারা তাদের মাধ্যমে আমাদেরকে কমিটমেন্ট দিবেন আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি নিশ্চিত করবেন কিনা। আপনারা যদি আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে পারেন, বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদ আপনাদেরকে নিশ্চয় দিতে পারে যে আগামী 30 দিনের মধ্যে এই বাংলাদেশ থেকে আপনারা যে চাকরির সংখ্যায় পড়েছেন সেগুলো আমরা দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যে সংখ্যায় আছে যে আপনাদের চাকরি থাকবে কি থাকবে না, আমরা কথা দিতে পারি সারা বাংলাদেশ থেকে যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আগামী দিনের আন্দোলন সংগ্রাম সফল করেন, আমরা আপনাদের কথা দিতে পারি রাজপথে দাঁড়িয়ে আপনাদের চাকরির নিশ্চয়তা নিয়েই আপনারা ঘরে ফিরবেন। ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটু বসেন। এ পর্যায়ে ঢাকা বিভাগের মধ্যে কারা কারা আছেন? ঢাকা বিভাগের মধ্যে কারা আছেন? ঢাকা বিভাগের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, আমি দেখতে পাচ্ছি আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোসেন্ট্রা ডিপিডিসি কেউ দেখে থাকলে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক এরপরে হচ্ছে আপনার অন্য যারাই আছেন নাকি ঢাকার মধ্যে, আমি আপনাদেরকে বলতে চাই আমি আজকে এখান থেকে কমিটি করে দিব। 1 ঘন্টা পরে পুরো ঢাকার মধ্যে 2টা মিটিং হবে। ঢাকা জোন উত্তর, ঢাকা জোন দক্ষিণ, 2টা জোনে মিটিং হবে এবং মিটিং এর তারিখ আমরা আজকেই রাত্রের মধ্যে ঘোষণা করে দিব। এবং সেই মিটিংগুলোতে কারা কারা নেতৃত্বে থাকবে, কাদের কাদের নেতৃত্বে সেই মিটিংগুলো হবে আমি এখান থেকে বলে দেব। ঢাকার মধ্যে থেকে যে সকল প্রতিষ্ঠান আমার কথাগুলো শুনছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এই ঢাকাবাসীর পক্ষ থেকে ঢাকাবাসীর প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে আপনাদের মেসেজ পৌঁছাবেন এবং আগামী 5 দিনের মধ্যে, আমি টাইম নিতে চাই না কারণ আমাদের হাতের সময় অত্যন্ত কম, এটা জুন মাস জুলাই মাস চলছে, এই মাস চলে যাওয়ার পরে আমাদের অনেক ভাই ওই চাকরিজীবী যারা আছে তাদের মিছিলে যুক্ত হয়ে যাবে। আমরা চাই না আর একটি ভাইকেও চাকরিজীবী হতে হোক, আমরা চাই প্রত্যেকটা ভাই তাদের চাকরি ফেরত পাক এবং তাদের চাকরি ফেরত পেয়ে সসম্মানে তাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে তাদের তারা জীবিকা নির্বাহ করুক। আমি এই ঢাকাবাসীর পক্ষ থেকে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, আগামী 5 দিনের মধ্যে আপনারা 2টা জনে 2টা মিটিং করবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে আপনারা ডাকবেন, আপনারা সকলের কাছ থেকে কমিটমেন্ট নেবেন কে কতটুকু লোক আমাদের আগামী দিনের কর্মসূচিতে তারা সম্পৃক্ত রাখতে পারবে, উপস্থিত রাখতে পারে, এটা আপনারা নিশ্চিত করে আমাদের কাছে রিপোর্ট করবেন। এই দায়িত্ব আপনাদেরকে দিলাম এবং এই দায়িত্বের আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন
আমি বলে দিতে চাই আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের আলিফ ভাই এই দায়িত্বের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, আমি বলে দিলাম। এবং এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের ঢাকা ওয়াসা, আমাদের ঢাকা ওয়াসায় কর্মরত আমাদের জান্নাতুল নাইম ভাই এই ঢাকা বিভাগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। তাদের আহ্বানে এই দুইটা জনের আপনার দুইটা মিটিং হবে এবং আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছি, গণনেতৃবৃন্দ যারা আছি, আমরা সেই প্রোগ্রামগুলোতে আমরা গেস্ট হয়ে যাবো যদি ওনারা মনে করে যে আমাদেরকে রাখার প্রয়োজন আছে। ধন্যবাদ, একটু বসেন। আচ্ছা, বরিশাল যে খুলনা থেকে কে এসেছেন? খুলনা বিভাগ থেকে। আচ্ছা, খুলনা বিভাগের যে সকল ভাইরা আমার কথাগুলো শুনছেন, আমরা খুলনা বিভাগে দায়িত্ব দিয়ে দিব, আপনারা খুলনা বিভাগে মিটিং করে জানাবেন। আমরা রাজশাহী বিভাগে দায়িত্ব দিয়ে দিব, আমরা রংপুর বিভাগে দায়িত্ব দিয়ে দিব। আগামী 5 দিনের মধ্যে আপনারা নিজ নিজ বিভাগে বসে আমাদের কাছে আপনারা রিপোর্ট করবেন যে আপনাদের বিভাগ থেকে আপনারা কত সংখ্যক মানুষ আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামে আপনারা আগামী দিনে এই সশরীরে আমাদের আন্দোলন সংগ্রামে আপনারা উপস্থিত থাকতে পারবেন। এ পর্যায়ে যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা যোগাযোগ করেছেন আমি তাদের মধ্যে কিন্তু বার্তা দিতে চাই। আপনাদের প্রতি আমার করুণা হয়, লজ্জাও হয় মাঝে মাঝে, আবার ধিক্কারও দিতে ইচ্ছা করে। আপনারা ফোন দিয়ে বলেন ভাই আমার 110 জনের চাকরি নাই। আমি আপনাদেরকে বলেছি, নোটিশ করেছি যে আপনারা আজকের মিটিংয়ে উপস্থিত থাকবেন। আমাকে ফোন দেওয়া হয়েছে ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ মুক্তাগাছা থেকে, আমি একজনকে দেখতে পাই নাই। আমাকে ফোন দেওয়া হয়েছে রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, সিভিল সার্জন কার্যালয় থেকে, আমি একজনের চেহারা দেখতে পারি নাই। আমাকে ফোন দেওয়া হয়েছে আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আমি তাদের চেহারা এখানে দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। আজকে এখানে যারা এসেছেন প্রত্যেকেরই কিন্তু কমপক্ষে 1000 টাকা খরচ করে আপনি এখানে এসেছেন। আপনার পকেটে টাকা আমরা খরচ করবেন, আপনার শ্রম দিবেন, ঘাম দিবেন, মেধা দিবেন, সময় দিবেন, আপনারা ঘরে বসে ফায়দা লুটবেন, আপনারা রিস্ক নেবেন না, আপনার চাকরি আমরা বাঁচাই দিব, আপনি বেতন পাবেন আর বউ বাচ্চারাই খাবেন। এই চিন্তা যদি আপনারা করে থাকেন আগামী দিনে আপনাদের জন্য কিন্তু এই সংগঠনে কেউ কাজ করবে না। পাশে থাকবেন, পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। পাশে থাকবেন না, কাউকে পাশে পাবেন না। অবস্থান পরিষ্কার, রিস্ক নেবেন না, আপনার দাবি আদায় হবে না, একদম হিসাব ক্লিয়ার। ঠিক আছে, এখন আবেগের অনেক বক্তব্য দিয়েছে, অনেকে আগে বলেছেন ভাই আমরা আন্দোলন সংগ্রামের খবর পাই নাই, আমরা যেতে পারি নাই, ভাই আমাদের ওইভাবে ডাকেন নাই, আমরা যেতে পারি নাই। এখন কিন্তু এগুলো বলার সুযোগ নাই। এখন সোশ্যাল মিডিয়া আমরা অনেক অ্যাক্টিভ, অনেক মানুষ কিন্তু আমাদের অলরেডি ইনভলভ হয়ে গেছে, সবাই কিন্তু জানে, আমাদের মেসেজগুলো সবার কাছে পৌঁছায়। তো আমরা আমাদের প্রথম অধিবেশন আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো, খুব দ্রুত সময়ের মধ্যে। আমাদের লাঞ্চ ব্রেক আছে, লাঞ্চ ব্রেকের পরে আমরা যারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছি তারা অবশ্যই উপস্থিত থাকবেন। এরপরেও যারা বাইরে থেকে আসছেন তারা যদি উপস্থিত থাকতে চান তারা উপস্থিত থাকতে পারবেন। আমরা কয়েকটি সিদ্ধান্ত নেব। একটি সিদ্ধান্ত হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটি সাংবাদিক সম্মেলন সেমিনার করব, খুব স্বল্প সময়ের মধ্যে। সেটা কবে করবো এটা আমরা আজকে এখানে বলে থেকে নির্ধারণ করব এবং ওই সেমিনারের 10 দিন পরে আমরা একটি বৃহৎ কর্মসূচি আমরা পালন করবো এই ঢাকায়। সেই তারিখ আমরা আজকে নির্ধারণ করব যেন আপনারা যারা বিভাগীয় প্রোগ্রামগুলো করবেন, মতবিনিময় সভা করবেন এবং আপনারা যারা ঢাকার মধ্যে প্রোগ্রাম করবেন তারা যেন প্রত্যেকটা কর্মচারীর কাছে সেই দিন আপনারা জানাই দিয়ে আসতে পারেন, যেন তারা অগ্রিম প্রস্তুতি নিতে পারে। সেই সুবিধাটা আমরা আজকে এখানে বসে সেই সিদ্ধান্ত নিব। এর জন্য আপনারা অবশ্যই এখানে উপস্থিত থাকবেন। সর্বশেষ আমি অনেক লম্বা বক্তব্য দিয়েছি, আপনাদেরকে বিভিন্নভাবে হয়তো আমি অপমানিত করেছি অথবা কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু অভিভাবকের দায়িত্ব দিয়েছেন, অভিভাবক হিসেবে যেমনি আপনাদের নেতা আমি হয়েছি, পক্ষান্তরে আপনাদেরকে আমি সঠিক পথ যদি দেখাতে পারি, আপনারা না আসলে আপনাদেরকে শাসন করার অথবা আপনাদেরকে ধমক দেওয়ার অধিকার আপনারা আমাকে দিয়েছেন। সেই জায়গা থেকে আপনাদেরকে আমি এই কথাগুলো বলেছি, না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমার আলোচনা একদম শেষ প্রান্তে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেইটি হচ্ছে আমরা বারবার ঐক্য পরিষদে বারবার বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সমষ্টিগত স্বার্থে আমরা যে কয়েকটি পক্ষ আমাদের মধ্যে আছে, ডেইলি বেসিক প্রকল্প, আমাদের আউটসোর্সিং এর দুটো সংগঠন, আমরা কিন্তু প্রত্যেককে নিয়ে
একত্রিত হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই। আজকে এই ঐক্য পরিষদের মতবিনিময় সভা থেকে সর্বশেষ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বোঝার স্বার্থে, বিবেকের স্বার্থে এবং সিদ্ধান্ত নেওয়ার স্বার্থে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজকে আমার কথা বলে লাইভে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী কর্মচারী কল্যাণ পরিষদের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ, বাংলাদেশের ডেইলি বেসিক কর্মচারী কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ সহ প্রকল্পের সকল নেতৃবৃন্দ সহ যারা আমার কথাগুলো শুনছেন তাদের প্রতি বিনয়ের সহিত বলছি, আজকে আমি আমার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা অতীতের সকল ভেদাভেদ ভুলে আমরা সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা সমষ্টিগত স্বার্থে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের কল্যাণের জন্য, প্রত্যেকটা মানুষের পরিবারের কথা ভেবে, তাদের অসুস্থ মা বাবা, তাদের ছোট সন্তান এবং তাদের চাকরির কথা চিন্তা করে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সর্বশেষবারের মতো আরেকটি আন্দোলন কর্মসূচি আমরা পালন করতে চাই। সেই স্বার্থে আপনাদেরকে আমি এই বক্তব্যের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন আমরা একত্রিত বসে আগামী দিন আন্দোলন কর্মসূচি আমরা সফল করি। আপনাদের উদাত্ত আহ্বান জানান এবং আপনাদেরকে সর্বশেষ একত্রিত করার জন্য আমি আমার সংগঠনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যে মানুষটি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি জেলায় যে মানুষের অক্লান্ত পরিশ্রম করে আমাদের সকল সঙ্গে হয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রতিনিধিদের কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন আমাদের বিপ্লবী কণ্ঠস্বর, আমাদের বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বাবু ভাই। আপনাদেরকে সকলকে একত্রিত করার জন্য ইকবাল ভাই দায়িত্ব পালন করবেন এবং আজকের মধ্যে আপনাদের প্রত্যেকটি সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারিকে উনি ফোন দিবেন এবং ফোন দিয়ে উনি আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাবেন। আপনারা যদি এই খেটে খাওয়া মানুষের জন্য আপনারা যদি মনে করেন যে দায়িত্ব পালন করা বিশেষ প্রয়োজন, আপনারা যদি নেতার দায়িত্ব পালন করতে চান, আপনারা যদি নেতা হতে চান, মানুষের জন্য কাজ করতে চান, তাহলে আসুন আমরা একত্রিত বসে আগামী দিনের আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। সেই জন্য আমাদের ইকবাল বাবু প্রত্যেকে ফোন দিবে। যদি এরপরেও তারা যদি আমাদের আন্দোলন সংগ্রামের সাথে একত্রিত ঘোষণা না করে, তারা যদি একমত পোষণ না করে, তারা যদি না আসে, তারা যদি আন্দোলন না করতে চায়, তারা যদি দোহাই দেয়, তারা যদি অজুহাত দেখায়, সিদ্ধান্ত আপনারা নেবেন। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সিদ্ধান্ত নেবেন কারা ন্যায়ের পক্ষে আছে আর কারা অন্যায়ের সাথে আছে, কারা আপোষ করে, কারা রাজপথে থাকে, কারা আন্দোলন চায়, কারা আন্দোলন চায় না, কারা ভীতু, কারা কাপুরুষ আর কারা এই রাজপথে দাঁড়িয়ে রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য ভূমিকা পালন করে যাচ্ছে। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনাদের জানা দরকার, আমি এখানে যখন বসেছিলাম আমি বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছিলাম যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আমাদেরকে সবসময় গাইড করছেন আমরা যেন ভুল পথে পরিচালিত না হই, সেরকম যে কজন অভিভাবক আমাদের সাথে আছেন, দীর্ঘদিন ছিলেন, তাদের মধ্যে অন্যতম আমাদের শ্রম সংস্কার কমিশন প্রধান জনাব সুলতান উদ্দিন ভাই। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো শ্রমজীবী মানুষের জন্য কাজ করছেন সবার কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের সুলতান উদ্দিন ভাই। তো আমি সুলতান উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আমাদের আন্দোলন সংগ্রামের সম্পর্কে অনেকে অবহিত করেছি। আগামীকালকে আমরা ওনার কাছে যাব, আমাদের ইকবাল বাবুর প্রত্যেকটি সংগঠনের সাথে যোগাযোগ করবে। আপনাদেরকে বলতে চাই, আমরা যখন যাব আপনাদেরকে সাথে নিয়ে যাব। আমরা এককভাবে করতে চাই না, আমরা উদাহরণ মানুষের পরিচয় দিতে চাই। আপনারা আসেন, আমরা একসাথে যাব। আমি এখানে বসে কমরেড রাজুজ্জামান রতন, আপনার যে মানুষের চেয়ার আছেন, মুখ চেনেন, যে মানুষটি সবসময় আমাদের পক্ষে লড়াই সংগ্রাম করছে, যে মানুষটি এই সংস্কার কমিশনের কাছে যাওয়ার পথ দেখেছিলেন এবং যে মানুষটি
অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করেছিলেন আমাদের কমরেড আলিকুজ্জামান রতন ভাই। আজকে এই মত বিনিময় সভা থেকে তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন কথা ছিলাম, আমি ওখানে সাথে কথা বলেছি, উনি অভিমত আছেন এই মুহূর্তে শ্রমিকের কল্যাণে কাজ করেছেন। আমি ওনার সাথে কথা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন আগামী দিনে আন্দোলন কর্মসূচিতে উনি আমাদেরকে সার্বিক সহায়তা করবেন। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রতিদিন আন্দোলনের সময় আমাদের জিবিবি 3 তারিখ, আপনারা জানেন আমরা 22 তারিখের দিন রক্তাক্ত হয়েছিলাম, সামগ্রী খেয়েছিলাম, আমরা বুলেট খেয়েছিলাম, গরম পানি খেয়েছিলাম। সেদিন কিন্তু আমাদের সিবিবির নির্বাহী প্রিন্সিপাল কিন্তু সেদিন আমাদের রাজপথে ছিলেন, বক্তব্য দিয়েছিলেন আমাদের পক্ষে, সবসময় বক্তব্য দেন বলিষ্ঠ কণ্ঠস্বর। উনি আমাদের পক্ষে আছেন, আমাদের সাথে আছেন। এনসিপি শ্রমিক সেলের প্রধান মাদার ভাই, আমরা মাদার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি অধীনে ছিলেন, এখন আছেন, আগামী দিনে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে থাকবেন। আমার ধন্যবাদ। আমাদের সাথে আছে বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের সকলের সম্মানিত সভাপতি, সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের আনোয়ার হোসেন ভাই। আমি কথা বলছি, উনি এই মুহূর্তে সাভারে অবস্থান করছেন, শ্রমিকের কল্যাণে কাজ করছেন। আমি কথা বলেছি, উনি আমাকে বলেছেন ঠিক আছে তোমাদের যৌক্তিক আন্দোলন কর্মসূচিতে আমরা তোমাদের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। আমি এখানে কথা বলছি, আমাদের শ্রম আইন সংশোধন যারা করছে, যে সকল নেতারা আছে শ্রম আইন সংশোধন কমিটি, আমি বসে তাদের কথা বলছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা বলছি শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমাদের আওয়ামী ডেলিভারি প্রকল্পের ভাই বলতে যে আইনটি করলে ভালো হয়, আপনার আইন যদি সংশোধন করছে আপনার সেগুলো একটু মেহরবানি করে দেখবেন। এছাড়াও আমরা ভিতরগত হবে আরো অনেক নেতাদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করছি, সরকারের বিভিন্ন উচ্চ মহলে আমরা যোগাযোগ করছি। আমাদের একটাই প্রত্যাশা, আমরা চাই আমাদের দাবি আদায় হোক, আমাদের এই অসহায় মানুষগুলো যেন দুবেলা দুমুঠো খেয়ে পরিবেশ বাঁচতে পারে। এর জন্য তো সর্বশেষ আমি ইকবাল বাবু ভাইকে যে দায়িত্ব আমাদের সকলের পক্ষ থেকে দিলাম, বাবু ভাইকে দায়িত্ব পালন করবেন এবং দায়িত্বটি পালন করার পরে তাদের পক্ষ থেকে কি মতামত আসে এর উপরে ডিপেন্ড করে আমরা আমাদের আগামী কর্মসূচি আমরা পালন করবো এবং আগামী যে কার্যক্রম আমরা সেভাবে আমরা পরিচালনা করবো। ধন্যবাদ সকলকে, সকল ভালো